আজকে আমরা WBSLSTর এডুকেশনের সিলেবাসে যে ইউনিট 8 তথা মেন্টাল হাইজিনের ইউনিট রয়েছে সেই ইউনিটের সাব ইউনিট বি তথা মেন্টাল ডিসঅর্ডার এবং যে থেরাপিউটিক মেথড রয়েছে সেই সম্পর্কে যা যা কোশ্চেন হতে পারে, এই সাব ইউনিট বি থেকে যা যা প্রশ্ন হতে পারে এবং ঠিক যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই ধরনের প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা সাব ইউনিটের এই ধরনের প্রশ্নগুলোই আলোচনা করেছি। যারা এখনও ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে, দেখে নাও, অনেক উপকার হবে। তবে প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে দিই, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে প্রেস করে দাও পরবর্তী ভিডিওগুলো পেতে। না হলে তোমাদের ভিডিওগুলো মিস হয়ে যাবে, আমি যখন ভিডিও আপলোড করব তোমরা জানতে পারবে না। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করো, যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর যেমনটা তোমরা জানো, এই প্রশ্ন উত্তর আলোচনার মূল বিষয় যেটা বা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের এক্সপ্লেনেশন তথ্যে ভরপুর। অর্থাৎ ওই পার্টিকুলার অপশানটা সম্পর্কে বা পার্টিকুলার প্রশ্নটা সম্পর্কে যাবতীয় তথ্য এক্সপ্লেনেশানে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বা প্রয়োজনীয় তথ্য যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বা যে এক্সপ্লেনেশানটা জানলে তুমি শুধুমাত্র এই প্রশ্নটা নয়, এই রিলেটেড যাই প্রশ্ন আসুক তুমি পরীক্ষায় উত্তর করতে পারবে। তোমার কোনো রকম অসুবিধা হবে না উত্তর করতে। শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে, তাই স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে এবং এক্সপ্লেনেশানগুলো ভালো করে পড়বে। তাহলে তোমার কিন্তু আশা করি সাব ইউনিটের এই জায়গা থেকে কোনো প্রশ্ন করতে পরীক্ষায় অসুবিধা হবে না। এবং অবশ্যই তোমাদের যা বলার, কেমন লাগলো বা আরও অন্য কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের কমেন্টটা আমার কাছে ফিডব্যাকের মতো। তোমাদের সাথে তো ফেস টু ফেস আমার দেখা হয় না বা কথা হয় না, তাই কমেন্টই একটা মাধ্যম যার মাধ্যমে কিন্তু আমরা যোগাযোগ করতে পারি। তো তোমাদের ফিডব্যাক আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যেরকম ফিডব্যাক দেবে বা তোমাদের ফিডব্যাক যদি বেশি পাওয়া যায়, তোমরা যদি উৎসাহ দেখাও, তাহলে আমিও উৎসাহিত বোধ করব প্রত্যেকটা বিষয়ের এরকম ভিডিও আনার ক্ষেত্রে। তোমরা ভিডিও পেতে চাইলে তোমাদের উৎসাহ কমেন্ট বক্সে দেখাও এবং আমি তাহলে উৎসাহিত হব এবং পরবর্তী ক্লাসেরও ভিডিও আবার নিয়ে আসবো। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। আর হ্যাঁ, স্কিপ করবে না, মিস করবে না, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তাহলেই কিন্তু নিজেও বুঝতে পারবে যে এই প্রশ্নগুলোই, এখান থেকেও অনেক প্রশ্ন পরীক্ষায় চলে আসতে পারে, অথবা ডাইরেক্ট না এলেও ইনডাইরেক্টলি ঘুরিয়ে ফিরিয়ে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আসবে। তাই এই ইউনিটের প্রিপারেশন সম্পূর্ণ করতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক। সবাইকে এডুইডেন্সে আবারও স্বাগত জানাই। নমস্কার। আজকের প্রথম প্রশ্ন, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন বা APA দ্বারা প্রকাশিত মানসিক ব্যাধির নির্ণায়ক নির্দেশিকা কোনটি? ICD, DSM, PAI, MMPI। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাজারে যা বই চলছে, যা প্রশ্ন উত্তর রয়েছে সেখান থেকে তুলে আনা নয়। প্রত্যেকটা প্রশ্ন টেক্সট বই থেকে খুঁটিয়ে বের করা, টেক্সট বই পড়ে সেখান থেকে প্রশ্ন করা। তাই প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবেই তোমরা যদি মন দিয়ে দেখো। তো এই প্রশ্নের উত্তর দাও, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন দ্বারা প্রকাশিত মানসিক ব্যাধির নির্ণায়ক নির্দেশিকা কোনটি? ICD, DSM, PAI, MMPI। দেখি আমরা সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো DSM। DSM এর পুরো নাম মনে রাখবে, ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অব মেন্টাল ডিসঅর্ডার। DSM হলো আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন বা APA দ্বারা প্রকাশিত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ম্যানুয়াল। এটি মানসিক ব্যাধিগুলির একটি মানসম্মত শ্রেণীবিন্যাস এবং নির্ণয়ের মানদণ্ড প্রদান করে। এর সর্বশেষ সংশোধিত সংস্করণ DSM-5 টিয়ার 2022 সালে প্রকাশিত হয়েছে এবং এটি সারা বিশ্বের মানসিক স্বাস্থ্য পেশাদারদের জন্য একটি অপরিহার্য নির্দেশিকা। দেখো, এই ব্যাখ্যা থেকে তোমরা কতগুলো জিনিস জানতে পারলে। DSM এর ফুল ফর্ম জানতে পারলে, APA এর ফুল ফর্ম জানতে পারলে, সর্বশেষ যে সংস্করণ DSM এর সেটা হচ্ছে DSM-5 টিয়ার, এটা জানতে পারলে, সেটা প্রকাশিত হয় 2022 সালে, এটা জানতে পারলে, এবং DSM ব্যাপারটা কি সে সম্পর্কেও তোমাদের ধারণা হলো। তো প্রত্যেকটা প্রশ্নে এরকম কিন্তু সমস্ত ডিটেলস জানতে জানতে আমরা এগোবো এবং শেষ পর্যন্ত যখন যাবে দেখবে তোমার পুরো সাব ইউনিটটা কভার হয়ে গেছে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক।
পরবর্তী প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা প্রকাশিত রোগ ও স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার আন্তর্জাতিক শ্রেণীবিন্যাস কোনটি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা প্রকাশিত রোগ ও স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার আন্তর্জাতিক শ্রেণীবিন্যাস কোনটি? ডিএসএম, আইসিডি, এপিএ ম্যানুয়াল, সাইকোঅ্যানালাইটিক থেরাপি। কোনটা সঠিক উত্তর বলো? দেখে নিই আমরা সঠিক উত্তর। সঠিক উত্তর হলো আইসিডি, ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজেস। অর্থাৎ আইসিডি হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের দ্বারা প্রকাশিত একটি বৈশ্বিক নির্দেশিকা বা ইন্টারন্যাশনাল গাইডলাইন্স। এটি শুধুমাত্র মানসিক ব্যাধি নয়, বরং সমস্ত রোগ এবং স্বাস্থ্য সম্পর্কিত অবস্থার শ্রেণীবিভাগের জন্য ব্যবহৃত হয়। এর সর্বশেষ সংস্করণ ICD-11। এই জায়গাগুলো কিন্তু খুব মনে রাখবে, প্রয়োজনে খাতা পেন নিয়ে বসে খাতাতে টুকে নাও এবং রিভাইজ করতে থাকো বা ভিডিওটা বারবার দেখবে যখনই বলে যাবে। এর সর্বশেষ সংস্করণ ICD-11, যেটা 2018 সালে প্রকাশিত হয়েছে এবং বিশ্বজুড়ে জনস্বাস্থ্য পরিসংখ্যান, রোগ নির্ণয় এবং গবেষণার জন্য ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, স্কিজোফ্রেনিয়া কোন ধরনের থেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়? খেলনা থেরাপি বা প্লে থেরাপি, মনোবিশ্লেষণমূলক থেরাপি বা সাইকোঅ্যানালাইটিক থেরাপি, ব্যবহারিক থেরাপি বা বিহেভিয়ারিস্টিক থেরাপি, ওষুধপত্র এবং সাইকোথেরাপির সম্মিলিত প্রয়োগ। কোনটা ঠিক? কম্বিনেশন অফ মেডিকেশন অ্যান্ড সাইকোথেরাপি। চারটে অপশানের মধ্যে কোনটা ঠিক? স্কিজোফ্রেনিয়া কোন ধরনের থেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতেই পারে। দেখে নিই উত্তর কি। উত্তর হলো ওষুধপত্র এবং সাইকোথেরাপির সম্মিলিত প্রয়োগ। স্কিজোফ্রেনিয়া একটি গুরুতর মানসিক ব্যাধি যা সাধারণত ওষুধপত্র, অ্যান্টিসাইকোটিক মেডিকেশন, এই স্কিজোফ্রেনিয়ার ওষুধপত্রকে কি বলা হয় সেটাও জানতে পারছো, অ্যান্টিসাইকোটিক মেডিকেশন, এবং সাইকোথেরাপির যেমন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি সম্মিলিত প্রয়োগের মাধ্যমে চিকিৎসা করা হয়। এই ব্যাধির জৈব রাসায়নিক কারণ থাকায় শুধুমাত্র সাইকোথেরাপির মাধ্যমে সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়। এই ডিটেলসগুলো পড়ে নিলে তোমাদের পুরোটা হয়ে যাবে। দেখো, পুরোটা দেখতে থাকো, দেখো কত কিছু জেনে যাবে তুমি আজকের ক্লাস থেকে। আজকের ক্লাস যখন শেষ করবে তোমার মনে হবে না সময়টা বেকার গেল, মনে হবে হ্যাঁ সময়টা কাজে লাগলো। কমেন্ট করে জানাবে তোমার সময় কাজে লাগলো নাকি সময়টা আমি নষ্ট করলাম। পরবর্তী প্রশ্ন, মনোবিশ্লেষণমূলক থেরাপি বা সাইকোঅ্যানালাইটিক থেরাপি কে আবিষ্কার করেন? এটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতেই পারে। ইভান পাভলভ, সিগমুন্ড ফ্রয়েড, BF স্কিনার, কার্ল রজার্স। এটা খুব কমন, অনেকেই হয়তো পারবে। মনোবিশ্লেষণমূলক থেরাপি বা সাইকোঅ্যানালাইটিক থেরাপি কে আবিষ্কার করেন? ইভান পাভলভ, সিগমুন্ড ফ্রয়েড, BF স্কিনার, কার্ল রজার্স। দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো সিগমুন্ড ফ্রয়েড। মনোবিশ্লেষণমূলক থেরাপির জনক হলেন অস্ট্রিয়ান স্নায়ু বিশেষজ্ঞ সিগমুন্ড ফ্রয়েড। তার তত্ত্বের মূল ভিত্তি হলো অবচেতন মন। তাহলে সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্বের মূল ভিত্তি কী, বা তিনি বিশেষত কী নিয়ে কাজ করতেন? অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড এবং শৈশবের অভিজ্ঞতা মানুষের ব্যক্তিত্ব ও মানসিক সমস্যার উপর প্রভাব ফেলে। দেখে নিই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হলো মুক্ত অনুষঙ্গ বা ফ্রি অ্যাসোসিয়েশন কোন থেরাপির একটি প্রধান কৌশল? আচরণমূলক থেরাপি বা বিহেভিয়ারিস্টিক থেরাপি, মনোবিশ্লেষণমূলক থেরাপি বা সাইকোঅ্যানালাইটিক থেরাপি, খেলনা থেরাপি বা প্লে থেরাপি, গেস্টাল্ট থেরাপি। কোনটা ঠিক? মুক্ত অনুষঙ্গ, ফ্রি অ্যাসোসিয়েশন। ফ্রি অ্যাসোসিয়েশন মূলত মনোবিশ্লেষণমূলক থেরাপি। মুক্ত অনুষঙ্গ হলো মনোবিশ্লেষণমূলক থেরাপির একটি মূল কৌশল। এই পদ্ধতিতে রোগীকে কোনো বিচারবোধ বা বাধা ছাড়া মনে যা আসে তা বলতে উৎসাহিত করা হয়, যাতে তার অবচেতন মনের চাপা পড়া চিন্তা ও আবেগ প্রকাশ পায়। পরবর্তী প্রশ্ন, খেলনা থেরাপি বা প্লে থেরাপি কোন ধরনের রোগীদের জন্য বিশেষভাবে কার্যকর? বয়স্ক ব্যক্তি বা এল্ডারলি ইন্ডিভিজুয়ালস, কিশোর কিশোরী অ্যাডোলেসেন্টস, প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা অ্যাডাল্টস, শিশু বা চিলড্রেন। তোমাকে কিন্তু পরীক্ষায় ভালো র্যাঙ্ক করতে হলে বা পাস করতে হলে এই ধরনের প্রশ্নের উত্তর করতেই হবে। এই ধরনের প্রশ্নেও প্র্যাকটিস করতে হবে বাড়িতে। আর এখানে থাকলে অর্থাৎ এই চ্যানেল তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো, এই ধরনের প্রশ্ন উত্তর আরও পাবে। তো চলো দেখে নিই এর উত্তর কী।
এর উত্তর হচ্ছে শিশু। শিশুরা তাদের আবেগ ও অনুভূতি প্রাপ্তবয়স্কদের মতো শব্দে প্রকাশ করতে পারে না। খেলনা থেরাপির মাধ্যমে তারা খেলার ছলে তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ভয় বা ট্রমা প্রকাশ করে। একজন প্রশিক্ষিত থেরাপিস্ট এই খেলা বিশ্লেষণ করে শিশুর মানসিক সমস্যা বুঝতে পারেন। তাহলে খেলনা থেরাপি কাদের জন্য ব্যবহার করা হয়? শিশুদের জন্য। মনে রেখো, খুব ইম্পর্ট্যান্ট। পদ্ধতিগত নির্গমন বা সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন কোন থেরাপির একটি অংশ? মনোবিশ্লেষণমূলক থেরাপি বা সাইকোঅ্যানালাইটিক থেরাপি, আচরণমূলক থেরাপি বা বিহেভিয়ারিস্টিক থেরাপি, খেলনা থেরাপি বা প্লে থেরাপি, সাইকোড্রামা থেরাপি, কোনটা ঠিক? দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো আচরণমূলক থেরাপি। পদ্ধতিগত নির্গমন হলো আচরণমূলক থেরাপির একটি কৌশল যা মূলত ফোবিয়া বা উদ্বেগজনিত ব্যাধির চিকিৎসায় ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে রোগীকে প্রথমে শিথিল হতে শেখানো হয় এবং তারপর ধীরে ধীরে তার ভয়ের কারণের মুখোমুখি করানো হয়, যাতে সেই ভয়ের প্রতি তার সংবেদনশীলতা কমে যায়। এটি 1958 সালে জোসেফ উলপে, এই দেখো, এই ইনফরমেশনটা মনে রাখতে হবে, এটা 1958 সালে জোসেফ উলপে উদ্ভাবন করেন আচরণমূলক থেরাপি বা বিহেভিয়ারিস্টিক থেরাপি, যেটা সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন বা পদ্ধতিগত নির্গমনের একটি অংশ। পরবর্তী প্রশ্ন দেখে নিন। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অনেক লোকের থাকে, প্রচুর মানুষের থাকে, তোমরা দেখতে পাবে। এর একটি প্রধান লক্ষণ কি? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এর একটি প্রধান লক্ষণ কি? হ্যালুসিনেশন, পুনরাবৃত্তিমূলক অবাঞ্ছিত চিন্তা এবং আচরণ, রিপিটেটিভ আনওয়ান্টেড থটস অ্যান্ড অ্যাকশনস, বাস্তবতার বোধ থেকে বিচ্যুতি, ডেভিয়েশন ফ্রম আ সেন্স অফ রিয়েলিটি, মেজাজের চরম পরিবর্তন, এক্সট্রিম মুড সুইং। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এর সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো পুনরাবৃত্তিমূলক অবাঞ্ছিত চিন্তা এবং আচরণ। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি এর প্রধান লক্ষণ হলো অবসেশন, অর্থাৎ অবাঞ্ছিত বা বারবার আসা চিন্তা। কোনো একটা বিষয়ের প্রতি অবসেশন, সেটা নিয়েই ভাবছো, সেটা নিয়েই ওভারথিঙ্ক করে যাচ্ছ, বারবার ওইটাই ভাবছো। এবং কম্পালশন, অর্থাৎ সেই চিন্তাগুলির কারণে বারবার করা আচরণ, এবং তুমিও একই রকম আচরণ করছো, যেমন বারবার হাত ধোয়া। এই চিন্তা ও আচরণগুলি ব্যক্তির দৈনন্দিন জীবনকে ব্যাহত করে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ভেরি ইম্পর্ট্যান্ট, খাতায় টুকে রাখো। পরবর্তী প্রশ্ন। ইভান প্যাভলভ কোন ধরনের শিক্ষণ তত্ত্বের জন্য পরিচিত? আইভান প্যাভলভ কোন ধরনের শিক্ষণ তত্ত্বের জন্য পরিচিত? অপারেন্ট কন্ডিশনিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং, সামাজিক শিক্ষণ, গেস্টাল্ট তত্ত্ব, কোনটা ঠিক? অপারেন্ট কন্ডিশনিং মানে সক্রিয় অনুবর্তন, ক্লাসিক্যাল কন্ডিশনিং মানে প্রাচীন অনুবর্তন, সামাজিক শিক্ষণ, গেস্টাল্ট তত্ত্ব, কোনটা ঠিক? আইভান প্যাভলভ কোন ধরনের শিক্ষণ তত্ত্বের জন্য পরিচিত? আইভান প্যাভলভ ক্লাসিক্যাল কন্ডিশনিং বা প্রাচীন অনুবর্তন তত্ত্বের জন্য পরিচিত। রাশিয়ান শরীরতত্ত্ববিদ আইভান প্যাভলভ তার কুকুরের ওপর করা পরীক্ষাগুলির জন্য বিখ্যাত। এই পরীক্ষার মাধ্যমে তিনি ক্লাসিক্যাল কন্ডিশনিং তত্ত্বটি প্রতিষ্ঠা করেন, যেখানে একটি নিরপেক্ষ উদ্দীপক এবং একটি স্বাভাবিক উদ্দীপকের সাথে যুক্ত হয়ে একটি প্রতিক্রিয়া তৈরি করে। এই তত্ত্বটি আচরণমূলক থেরাপির ভিত্তি। তাহলে এটাও তোমরা জানলে, ক্লাসিক্যাল কন্ডিশনিং কিসের ভিত্তি? বিহেভিয়ারিস্টিক থেরাপির ভিত্তি। বিহেভিয়ারিস্টিক থেরাপি এর ওপর বেস করে গড়ে উঠেছে, এটাও জানতে পারলে এখান থেকে। পরবর্তী প্রশ্ন। টোকেন ইকোনমি কোন ধরনের থেরাপির একটি কৌশল? টোকেন ইকোনমি মনোবিশ্লেষণমূলক থেরাপি, আচরণমূলক থেরাপি, খেলনা থেরাপি, মানবতাবাদী থেরাপি। টোকেন ইকোনমি কোন ধরনের থেরাপির একটি কৌশল? মনোবিশ্লেষণমূলক থেরাপি বা সাইকোঅ্যানালাইটিক থেরাপি, আচরণমূলক থেরাপি বা বিহেভিয়ারিস্টিক থেরাপি, খেলনা থেরাপি বা প্লে থেরাপি, মানবতাবাদী থেরাপি নাকি হিউম্যানিস্টিক থেরাপি, কোনটা ঠিক? দেখে নিই। সঠিক উত্তর হলো আচরণমূলক থেরাপি। টোকেন ইকোনমি হলো আচরণমূলক থেরাপির একটি কৌশল যা অপারেন্ট কন্ডিশনিং নীতির উপর ভিত্তি করে কাজ করে। তাহলে এই টোকেন ইকোনমিটা কিন্তু ক্লাসিক্যাল কন্ডিশনিং নয়, অপারেন্ট কন্ডিশনিং, যেটা স্কিনারের, এর উপর ভিত্তি করে কাজ করে। এই পদ্ধতিতে কোনো কাঙ্ক্ষিত আচরণ করলে রোগীকে টোকেন বা প্রতীকী পুরস্কার, টোকেন মানে অ্যাকচুয়ালি পুরস্কার, দেওয়া হয়, যা পরে সত্যিকারের পুরস্কার বা সুযোগ সুবিধার জন্য ব্যবহার করা হয়। এটি মূলত শিশু বা মানসিক রোগীদের অবাঞ্ছিত আচরণ পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন।
ট্রান্সফারেন্স ধারণাটি কোন থেরাপির সাথে সম্পর্কিত? মনোবিশ্লেষণমূলক থেরাপি বা সাইকোঅ্যানালাইটিক থেরাপি, আচরণমূলক থেরাপি বা বিহেভিয়ারিস্টিক থেরাপি, খেলনা থেরাপি বা প্লে থেরাপি, কগনিটিভ থেরাপি, কোনটা ঠিক? ট্রান্সফারেন্স ধারণাটি কোন থেরাপির সাথে সম্পর্কিত? ট্রান্সফারেন্স ধারণাটি মনোবিশ্লেষণমূলক থেরাপির একটি গুরুত্বপূর্ণ ধারণা, তাই এর সাথেই সম্পর্কিত। এই প্রক্রিয়ায় রোগী তার জীবনের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির, যেমন পিতামাতা, এই পিতামাতার প্রতি তার অনুভূতি বা দৃষ্টিভঙ্গি অবচেতনভাবে থেরাপিস্টের উপর স্থানান্তরিত করে। থেরাপিস্ট এই স্থানান্তরিত অনুভূতি বিশ্লেষণ করে রোগীর পূর্ববর্তী সম্পর্কের ধরন বোঝার চেষ্টা করেন। পরবর্তী প্রশ্ন, অটিজমের প্রধান বৈশিষ্ট্য কোনটি? অতিরিক্ত সক্রিয়তা বা এক্সেসিভ হাইপার অ্যাক্টিভিটি, সামাজিক যোগাযোগ ও পারস্পরিক মিথস্ক্রিয়ার গুরুতর অসুবিধা, সেভারি ডিফিকাল্টি ইন সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড ইন্টারাকশন, মেজাজের চরম পরিবর্তন বা এক্সট্রিম মুড সুইং, অতিরিক্ত ওজন বা এক্সেসিভ ওয়েট। তো সামাজিক যোগাযোগ ও পারস্পরিক মিথস্ক্রিয়ায় গুরুতর অসুবিধা, এটি কি অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হলো একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এর প্রধান লক্ষণগুলির মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ এবং পারস্পরিক মিথস্ক্রিয়ায় গুরুতর অসুবিধা, এছাড়া পুনরাবৃত্তিমূলক আচরণ এবং নির্দিষ্ট কিছু বিষয়ে অতিরিক্ত আগ্রহ এর লক্ষণ। পরবর্তী প্রশ্ন, অ্যানোরেক্সিয়া নার্ভোসা সবাই শুনেছ হয়তো বা অনেকে শোনোনি, যাই হোক জেনে যাবে। দেখো প্রশ্নটা, অ্যানোরেক্সিয়া নার্ভোসা এর একটি মূল লক্ষণ হলো অতিরিক্ত খাদ্য গ্রহণ করে ওজন কমানোর চেষ্টা, ওজন বেড়ে যাওয়ার তীব্র ভয়ে খাদ্য গ্রহণ কমানো, অতিরিক্ত ব্যায়াম করা এবং বমি করা, স্বাভাবিক ওজন থাকা সত্ত্বেও নিজেকে মোটা মনে করা। অ্যানোরেক্সিয়া নার্ভোসার মূল লক্ষণ কি? অতিরিক্ত খাদ্য গ্রহণ করে ওজন কমানোর চেষ্টা, ওজন বেড়ে যাওয়ায় তীব্র ভয়ে খাদ্য গ্রহণ কমানো, অতিরিক্ত ব্যায়াম করা এবং বমি করা, স্বাভাবিক ওজন থাকা সত্ত্বেও নিজেকে মোটা মনে করা। কোনটা ঠিক? সঠিক উত্তর ওজন বেড়ে যাওয়ার তীব্র ভয়ে খাদ্য গ্রহণ কমানো। তার কারণ অ্যানোরেক্সিয়া নার্ভোসা হলো একটি গুরুতর খাদ্যজনিত সমস্যা বা বৈকল্য, যার প্রধান লক্ষণ হলো ওজন বেড়ে যাওয়ার তীব্র এবং অযৌক্তিক ভয়। এই ভয়ের কারণে ব্যক্তি বিপজ্জনকভাবে খাদ্য গ্রহণ কমিয়ে দেয়, যার ফলে তার ওজন মারাত্মকভাবে কমে যায়। এই অবস্থার সঙ্গে প্রায়শই দেহের গঠন সম্পর্কে বিকৃত ধারণা থাকে। পরবর্তী প্রশ্ন, বুলিমিয়া নার্ভোসা এর প্রধান বৈশিষ্ট্য কোনটি? ওজন বেড়ে যাওয়ার ভয়ে খাদ্য গ্রহণ কমানো। এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসবে, খুব মন দিয়ে দেখো, প্রয়োজনে নোট করে রাখো, প্রয়োজনে বারবার দেখো, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখো, যা ইচ্ছে, কিন্তু তৈরি হও। শরীরের ত্রুটি নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন থাকা, অতিরিক্ত খাদ্য গ্রহণের পর ওজন কমানোর জন্য অপ্রীতিকর পদ্ধতি ব্যবহার করা, অপ্রাসঙ্গিক বস্তু বা খাদ্য গ্রহণ করা। কোনটা ঠিক? বুলিমিয়া নার্ভোসা। অতিরিক্ত খাদ্য গ্রহণের পর ওজন কমানোর জন্য অপ্রীতিকর পদ্ধতি ব্যবহার করা। বুলিমিয়া নার্ভোসা হলো একটি গুরুতর খাদ্যজনিত বৈকল্য বা সমস্যা। এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি প্রথমে অতিরিক্ত খাদ্য গ্রহণ করে এবং তারপর ওজন বাড়ার ভয়ে সেই খাবারকে জোর করে বমি করে, ল্যাক্সেটিভ ব্যবহার করে বা অতিরিক্ত ব্যায়ামের মাধ্যমে বের করে দেওয়ার চেষ্টা করে। এই দুটি আচরণের পুনরাবৃত্তি বুলিমিয়া নার্ভোসার মূল লক্ষণ। পরবর্তী প্রশ্ন, মনোবিশ্লেষণমূলক থেরাপিতে স্বপ্নের বিশ্লেষণের মূল লক্ষ্য কী? রোগীর বর্তমান সমস্যা সমাধান করা, রোগীর আর্থিক সমস্যা সম্পর্কে জানা, অবচেতন মনের লুকোনো আকাঙ্ক্ষা ও দ্বন্দ্বগুলি খুঁজে বের করা, রোগীর ভবিষ্যৎ সম্পর্কে জানা। কোনটা ঠিক? মনোবিশ্লেষণমূলক থেরাপিতে স্বপ্নের বিশ্লেষণ বা ড্রিম অ্যানালাইসিসের মূল লক্ষ্য কী? সঠিক উত্তর আমরা দেখে নেব। সঠিক উত্তর হলো অবচেতন মনের লুকানো আকাঙ্ক্ষা এবং দ্বন্দ্বগুলি খুঁজে বের করা। সিগমন্ড ফ্রয়েড এই ড্রিম অ্যানালাইসিস করেন। তার মতে স্বপ্ন হলো অবচেতন মনের রাজপথ। মনোবিশ্লেষণমূলক থেরাপিতে থেরাপিস্ট রোগীর স্বপ্নের প্রতীকী অর্থ বিশ্লেষণ করে তার অবচেতন মনে চাপা পড়ে থাকা আকাঙ্ক্ষা, ভয় এবং দ্বন্দ্বগুলি খুঁজে বের করার চেষ্টা করেন। এটি রোগীর বর্তমান সমস্যার মূল কারণ উদ্ঘাটনে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, আচরণমূলক থেরাপিতে অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বের প্রবক্তা কে? আইভান প্যাভলভ, সিগমন্ড ফ্রয়েড, বিএফ স্কিনার, আলবার্ট বান্দুরা। একটু আগেই বললাম অপারেন্ট কন্ডিশনিংয়ের প্রবক্তা কে।
অপারেন্ট কন্ডিশনিংয়ের প্রবক্তা হলেন বিএফ স্কিনার। বিএফ স্কিনার একজন আমেরিকান মনোবিজ্ঞানী ছিলেন যিনি অপারেন্ট কন্ডিশনিংয়ের উপর ব্যাপক গবেষণা করেন। এই তত্ত্বে একটি আচরণের পুনরাবৃত্তি তার ফলাফলের উপর নির্ভর করে। আচরণমূলক থেরাপিতে এই তত্ত্বের প্রয়োগ টোকেন ইকোনমির মতো কৌশলগুলিতে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, মনোযোগের অভাব হেতু অতি সক্রিয়তার বৈকল্য বা এডিএইচডি এর প্রধান লক্ষণ কী? অতিরিক্ত সক্রিয়তা এবং আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা, এক্সেসিভ হাইপার অ্যাক্টিভিটি অ্যান্ড ইম্পালসিভিটি, অতিরিক্ত খাওয়া, ইটিং, হ্যালুসিনেশন দেখা, এক্সপিরিয়েন্সিং হ্যালুসিনেশনস, সামাজিক মেলামেশা এড়িয়ে চলা, অ্যাভয়েডিং সোশ্যাল গ্যাদারিংস। কোনটা ঠিক? মনোযোগের অভাব হেতু অতি সক্রিয়তার বৈকল্যর প্রধান লক্ষণ হলো অতিরিক্ত সক্রিয়তা এবং আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা। এডিএইচডি এর ফুল ফর্ম কি জেনে নাও? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এডিএইচডির ফুল ফর্ম হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটি হলো শৈশবের একটি নিউরো ডেভেলপমেন্টাল ব্যাধি। এর তিনটি প্রধান লক্ষণ হলো মনোযোগের অভাব, ইনঅ্যাটেনশন। মনে রেখো, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারের তিনটে প্রধান লক্ষণ। এটার থেকে প্রশ্ন আসতে পারে, এটা ভালো করে পড়ে নাও, নোট করে নাও। তিনটে লক্ষণ কি? মনোযোগের অভাব বা ইনঅ্যাটেনশন, অতিরিক্ত সক্রিয়তা বা হাইপার অ্যাক্টিভিটি এবং আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা, ইম্পালসিভিটি। পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হলো, মনোবিশ্লেষণমূলক থেরাপির কোন কৌশলটি রোগীর অবচেতন মনের দ্বন্দ্ব খুঁজে বের করতে সাহায্য করে? টোকেন ইকোনমি, মুক্ত অনুষঙ্গ বা ফ্রি অ্যাসোসিয়েশন, পদ্ধতিগত নির্গমন বা সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন, এক্সপোজার থেরাপি। কোনটা ঠিক? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো মুক্ত অনুষঙ্গ। মনোবিশ্লেষণমূলক থেরাপির মূল ভিত্তি হলো অবচেতন মনের বিশ্লেষণ। মুক্ত অনুষঙ্গের মাধ্যমে থেরাপিস্ট রোগীকে কোনো রকম বাধা ছাড়াই কথা বলতে দেন, যার ফলে অবচেতন মনের চাপা পড়ে থাকা বিষয়গুলি সামনে চলে আসে। তোমরা যদি এই প্রশ্নগুলো পুরো ক্লাসটা শেষ করো এবং পুরোটা দেখো, আমি নিশ্চিত এখান থেকে তোমরা প্রশ্ন পাবে বা এই ধরনের অনেক প্রশ্ন পাবে তোমরা পরীক্ষায়। তো তোমরা পরের ভিডিও এবং আগে যে ভিডিওগুলো আপলোড করেছি যারা দেখোনি, চ্যানেলে গিয়ে দেখে নাও, WBSSCর প্লেলিস্টে গিয়ে, অথবা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নেবে এবং এটা পুরোটা দেখো। আর পরের ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস করে দাও যাতে নোটিফিকেশান পেয়ে যাও। খেলনা থেরাপির দুটি প্রধান প্রকারভেদ কি? প্রত্যক্ষ, অপ্রত্যক্ষ, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট, ব্যক্তিগত, দলগত, ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ, নির্দেশনামূলক ও অনির্দেশনামূলক, ডিরেক্টিভ অ্যান্ড নন ডিরেক্টিভ, ক্লাসিক্যাল ও অপারেন্ট। কোনটা ঠিক? নির্দেশনামূলক ও অনির্দেশনামূলক। খেলনা থেরাপির দুটি প্রধান পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে নির্দেশনামূলক আর একটা অনির্দেশনামূলক। নির্দেশনামূলক কোনটা? থেরাপিস্ট যেখানে খেলার মাধ্যমে শিশুকে নির্দিষ্ট কিছু নির্দেশনা দেন। আর অনির্দেশনামূলক বা নন ডিরেক্টিভ, থেরাপিস্ট শিশুর খেলার ওপর কোনো নিয়ন্ত্রণ রাখেন না, বরং তাকে স্বাধীনভাবে খেলতে দেন। পরবর্তী প্রশ্ন দেখে নিই। আচরণমূলক থেরাপিতে কোন ধরনের শিক্ষণ তত্ত্বের প্রয়োগ করা হয়? কগনিটিভ লার্নিং, ক্লাসিক্যাল ও অপারেন্ট কন্ডিশনিং, ইনসাইট লার্নিং, মডেলিং। আচরণমূলক থেরাপিতে কোন ধরনের শিক্ষণ তত্ত্বের প্রয়োগ করা হয়? কগনিটিভ লার্নিং, ক্লাসিক্যাল অ্যান্ড অপারেন্ট কন্ডিশনিং, ইনসাইট লার্নিং, মডেলিং। কোনটা ঠিক? এর সঠিক উত্তরে যাওয়ার আগে বলে দিই, তোমার বন্ধুবান্ধব যারা আরও প্রিপারেশান নিচ্ছে তাদেরকেও এই ভিডিও শেয়ার করো, যাতে তারা দেখেও উপকৃত হয়। সবাই মিলে একসাথে পড়াশুনো করো এবং তারপরে এই ভিডিওটা তাদেরও দেখতে বলো, দিয়ে একে অপরকে আবার এখান থেকেই কোশ্চেন জিজ্ঞেস করে বুঝে নাও, যেখানে অসুবিধা হচ্ছে ডিসকাশন করে নাও। এইভাবে দলবদ্ধভাবে এগো, আমার মনে হয় তোমরা আরও তাড়াতাড়ি বা অনেক ভালো র্যাঙ্ক করবে। এর উত্তর দেখে নিই। এর উত্তর হলো ক্লাসিক্যাল ও অপারেন্ট কন্ডিশনিং। আচরণমূলক থেরাপি শিক্ষণ তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই থেরাপিতে অবাঞ্ছিত আচরণ পরিবর্তন করার জন্য আইভান প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং বিএফ স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বের নীতিগুলি ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, মনোবিশ্লেষণমূলক থেরাপিতে প্রতিরোধ বা রেজিস্ট্যান্স বলতে কী বোঝানো হয়? রোগীর থেরাপিস্টের সাথে সহযোগিতা না করা,
রোগী যখন থেরাপির প্রতি আগ্রহ হারায়, রোগী যখন অবচেতন মনের বেদনাদায়ক বিষয় প্রকাশ করতে বাধা দেয়, রোগীর থেরাপিস্টের সাথে তর্ক করা। কোনটা ঠিক? রোগীর থেরাপিস্টের সাথে সহযোগিতা না করা। রোগী যখন থেরাপির প্রতি আগ্রহ হারায়, রোগী যখন অবচেতন মনের বেদনাদায়ক বিষয় প্রকাশ করতে বাধা দেয়, রোগীর থেরাপিস্টের সাথে তর্ক করা। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো রোগী যখন অবচেতন মনের বেদনাদায়ক বিষয় প্রকাশ করতে বাধা দেয়। মনোবিশ্লেষণমূলক থেরাপিতে প্রতিরোধ হলো একটি অবচেতন প্রক্রিয়া যেখানে রোগী তার অবচেতন মনের বেদনাদায়ক বা চাপা পড়া বিষয়গুলি প্রকাশ করা থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। এটি থেরাপি চলাকালীন একটি স্বাভাবিক ঘটনা এবং থেরাপিস্টকে এই প্রতিরোধ ভেঙে রোগীর গভীরে পৌঁছতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখে নিই। সাইকো অ্যানালিটিক থেরাপির মূল লক্ষ্য কী? সাইকো অ্যানালিটিক থেরাপির মূল লক্ষ্য কী? শুধুমাত্র লক্ষণগুলির চিকিৎসা করা, অবচেতন মনের অন্তর্নিহিত কারণগুলি খুঁজে বের করে সংঘাত সমাধান করা, নতুন আচরণ শেখা, পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো করা। কোনটা ঠিক? এ, বি, সি নাকি ডি? দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো অবচেতন মনের অন্তর্নিহিত কারণগুলি খুঁজে বের করে সংঘাত সমাধান করা। এটাই হচ্ছে সাইকো অ্যানালিটিক থেরাপির মূল লক্ষ্য। সাইকো অ্যানালিটিক থেরাপির মূল লক্ষ্য হলো শুধুমাত্র বাহ্যিক লক্ষণগুলির চিকিৎসা না করে বরং মানসিক সমস্যার মূল কারণগুলি খুঁজে বের করা যা অবচেতন মনে চাপা পড়ে আছে। ফ্রয়েডের মতে শৈশবের অভিজ্ঞতা বা চাপা পড়া ইচ্ছাগুলি এই সমস্যার কারণ হতে পারে। পরবর্তী প্রশ্ন। খাদ্য সংক্রান্ত বৈকল্যের একটি সাধারণ লক্ষণ হলো ওজন বা শারীরিক গঠন নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন থাকা, হ্যালুসিনেশন দেখা, সামাজিক মেলামেশা এড়িয়ে চলা, অতিরিক্ত সক্রিয়তা। কোনটা ঠিক? খুব কমন ওজন বা শারীরিক গঠন নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন থাকা। খাদ্য সংক্রান্ত বৈকল্য যেমন অ্যানোরেক্সিয়া নার্ভোসা বা বুলিমিয়া নার্ভোসার প্রধান লক্ষণ হলো নিজের ওজন বা শারীরিক গঠন নিয়ে অতিরিক্ত এবং অযৌক্তিক উদ্বিগ্নতা। এই উদ্বেগের কারণে ব্যক্তি তার খাদ্যাভ্যাসকে এমনভাবে পরিবর্তন করে যা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরবর্তী প্রশ্ন দেখে নেই। মনোযোগের অভাব হেতু অতি সক্রিয়তার বৈকল্যের চিকিৎসা কোন থেরাপির মাধ্যমে করা যেতে পারে? শুধু খেলনা থেরাপি, আচরণমূলক থেরাপি, ওষুধপত্রের সম্মিলিত প্রয়োগ, শুধু মনোবিশ্লেষণমূলক থেরাপি, শুধু কাউন্সেলিং। কোনটা ঠিক? এডিএইচডি। এডিএইচডির ফুল ফর্ম একটু আগে বলেছি। সেটার জন্য কোন ধরনের চিকিৎসার অবদান রয়েছে বা কোন ধরনের চিকিৎসার সাহায্য নেওয়া যেতে পারে? দেখে নিই সঠিক উত্তর কি। আচরণমূলক থেরাপি এবং ওষুধপত্রের সম্মিলিত প্রয়োগ। এডিএইচডির চিকিৎসা সাধারণত একটি সম্মিলিত পদ্ধতির মাধ্যমে করা হয় যার মধ্যে ওষুধপত্র যেমন স্টিমুল্যান্টস এবং আচরণমূলক থেরাপি যেমন টোকেন ইকোনমি, প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং অন্তর্ভুক্ত থাকে। এই সম্মিলিত পদ্ধতিটি লক্ষণগুলি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন। মনোবিশ্লেষণমূলক থেরাপিতে পালন বা ওয়ার্কিং থ্রো বলতে কী বোঝানো হয়? মনোবিশ্লেষণমূলক থেরাপিতে পালন বা ওয়ার্কিং থ্রো বলতে কী বোঝানো হয়? রোগীর থেরাপি সেশন বাতিল করা, থেরাপিস্টের সাথে রোগীর সম্পর্ক স্থাপন করা, অবচেতন মনের সংঘাতগুলি বারবার বিশ্লেষণ ও পরীক্ষা করা, থেরাপি থেকে রোগীর ভালো ফল পাওয়া। কোনটা ঠিক? দেখে নেই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো অবচেতন মনের সংঘাতগুলি বারবার বিশ্লেষণ ও পরীক্ষা করা। মনোবিশ্লেষণমূলক থেরাপির একটি দীর্ঘ প্রক্রিয়া হলো পালন বা ওয়ার্কিং থ্রো। এটি হলো থেরাপি চলাকালীন রোগীর অবচেতন মনের চাপা পড়া সংঘাতগুলিকে বারবার বিশ্লেষণ ও পরীক্ষা করা যাতে রোগী সেই সংঘাতগুলি সম্পর্কে সম্পূর্ণ সচেতন হতে পারে এবং সেগুলির সমাধান করতে পারে। দেখে নিই পরবর্তী প্রশ্ন। আচরণমূলক থেরাপির একটি প্রধান কৌশল টোকেন ইকোনমি কাদের জন্য বিশেষভাবে উপযোগী? টোকেন ইকোনমি, এতক্ষণ টোকেন ইকোনমির কথা বলছি, কাদের জন্য এটা উপযোগী? উচ্চশিক্ষিত প্রাপ্তবয়স্ক, শিশু এবং গুরুতর মানসিক ব্যাধিযুক্ত রোগী, শুধুমাত্র বয়স্ক ব্যক্তি, শুধুমাত্র কিশোর কিশোরী। কোনটা ঠিক? উচ্চশিক্ষিত প্রাপ্তবয়স্ক, শিশু ও গুরুতর মানসিক ব্যাধিযুক্ত রোগী, শুধুমাত্র বয়স্ক ব্যক্তি, শুধুমাত্র কিশোর কিশোরী। দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো শিশু ও গুরুতর মানসিক ব্যাধিযুক্ত রোগী। টোকেন ইকোনমি এমন রোগীদের জন্য বিশেষভাবে উপযোগী যারা জটিল চিন্তাভাবনা বা থেরাপির বিমূর্ত ধারণাগুলি বুঝতে পারে না। শিশু এবং গুরুতর মানসিক ব্যাধিযুক্ত রোগীদের মধ্যে কাঙ্ক্ষিত আচরণকে উৎসাহিত করতে এটি একটি কার্যকর পদ্ধতি।
পরবর্তী প্রশ্ন, সাইকো অ্যানালিটিক থেরাপির একটি সীমাবদ্ধতা কী? এটি খুব দ্রুত ফল দেয়, এটি শুধুমাত্র শিশুদের জন্য কাজ করে, এটি একটি দীর্ঘ ও ব্যয়বহুল প্রক্রিয়া, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কোনটা ঠিক? সাইকো অ্যানালিটিক থেরাপির একটি সীমাবদ্ধতা কী? এটি খুব দ্রুত ফল দেয়, এটি শুধুমাত্র শিশুদের জন্য কাজ করে, এটি একটি দীর্ঘ ও ব্যয়বহুল প্রক্রিয়া, এটির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সঠিক উত্তর হলো এটি একটি দীর্ঘ ও ব্যয়বহুল প্রক্রিয়া। মনোবিশ্লেষণমূলক থেরাপির একটি দীর্ঘ ও শ্রমসাধ্য প্রক্রিয়া। এটি সাধারণত সপ্তাহে একাধিক সেশন নিয়ে কয়েক বছর ধরে চলতে পারে, যা এটিকে একটি ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি করে তোলে। পরবর্তী প্রশ্ন, প্রতিবাদী ঔদ্ধত্যমূলক বৈকল্য। অনেকের মধ্যে দেখবে বন্ধু বান্ধবদের মধ্যে রয়েছে প্রতিবাদী ঔদ্ধত্যমূলক বৈকল্য। অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার ওডিডি কোন শ্রেণীর অন্তর্গত? মেজাজজনিত ব্যাধি বা মোড ডিসঅর্ডার, নাশকতামূলক আচরণের বৈকল্য বা ডিসরাপটিভ বিহেভিয়ার ডিসঅর্ডার্স, উদ্বেগজনিত ব্যাধি বা অ্যাংজাইটি ডিসঅর্ডার, সাইকোটিক ব্যাধি বা সাইকোটিক ডিসঅর্ডার। কোনটা ঠিক? প্রতিবাদী ঔদ্ধত্যমূলক বৈকল্য। নাশকতামূলক আচরণের বৈকল্য। প্রতিবাদী ঔদ্ধত্যমূলক বৈকল্য বা ওডিডি হলো এক ধরনের নাশকতামূলক আচরণের বৈকল্য, যা সাধারণত শৈশবে দেখা যায়। এর লক্ষণগুলির মধ্যে রয়েছে বদমেজাজি, বড়দের সাথে তর্ক করা, জেদি আচরণ এবং নিয়ম ভাঙা। পরবর্তী প্রশ্ন, খেলনা থেরাপিতে থেরাপিস্টের প্রধান ভূমিকা কী? খেলাধুলায় অংশগ্রহণ করা এবং শিশুদের নির্দেশ দেওয়া, শুধুমাত্র শিশুটির খেলা পর্যবেক্ষণ করা, একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করা যেখানে শিশু তার অনুভূতি প্রকাশ করতে পারে, শিশুদের সাথে কোনো যোগাযোগ না রাখা। খেলনা থেরাপিতে থেরাপিস্টের প্রধান ভূমিকা কী? একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করা যেখানে শিশু তার অনুভূতি প্রকাশ করতে পারে। খেলনা থেরাপিতে থেরাপিস্টের প্রধান ভূমিকা হলো একটি বিশ্বাসযোগ্য এবং নিরাপদ পরিবেশ তৈরি করা যেখানে শিশু কোনো ভয় বা চাপ ছাড়াই তার আবেগ, চিন্তা, সমস্যাগুলি খেলার মাধ্যমে প্রকাশ করতে পারে। পরবর্তী প্রশ্ন দেখে নিই। আচরণমূলক থেরাপির একটি কৌশল বা ফোবিয়ার জন্য ব্যবহৃত হয় তার নাম কি? আচরণমূলক থেরাপির একটি কৌশল যা ফোবিয়ার জন্য ব্যবহৃত হয় তার নাম কি? মুক্ত অনুষঙ্গ বা ফ্রি অ্যাসোসিয়েশন, স্বপ্নের বিশ্লেষণ বা ড্রিম অ্যানালাইসিস, পদ্ধতিগত নির্গমন বা সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন, ভূমিকা পালন বা রোল প্লেয়িং। কোনটা ঠিক? আচরণমূলক থেরাপির একটি কৌশল বা ফোবিয়ার জন্য ব্যবহৃত হয় তার নাম কি? কোনটা ঠিক? সঠিক উত্তর হলো পদ্ধতিগত নির্গমন। পদ্ধতিগত নির্গমন হলো আচরণমূলক থেরাপির একটি বিশেষ কৌশল যা ফোবিয়ার চিকিৎসার জন্য বা অযৌক্তিক ভয়ের চিকিৎসার জন্য ডিজাইন করা হয়েছে। এই পদ্ধতিতে রোগীকে ধীরে ধীরে তার ভয়ের কারণের মুখোমুখি করিয়ে তার ভয়ের প্রতিক্রিয়া কমানো হয়। পদ্ধতিগত নির্গমন মানে কি? সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন। এটাই সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সাইকো অ্যানালিটিক থেরাপির একটি গুরুত্বপূর্ণ ধারণা কাউন্টার ট্রান্সফারেন্স বলতে কি বোঝানো হয়? সাইকো অ্যানালিটিক থেরাপির একটি গুরুত্বপূর্ণ ধারণা কাউন্টার ট্রান্সফারেন্স বলতে কি বোঝানো হয়? রোগীর থেরাপিস্টের ওপর আবেগ স্থানান্তর, থেরাপিস্টের নিজের অবচেতন আবেগ রোগীর ওপর স্থানান্তর, রোগীর আবেগ প্রকাশ করা, থেরাপিস্টের রোগীর প্রতি সহমর্মিতা। কোনটা ঠিক? সাইকো অ্যানালিটিক থেরাপির একটি গুরুত্বপূর্ণ ধারণা কাউন্টার ট্রান্সফারেন্স বলতে কি বোঝানো হয়? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো থেরাপিস্টের নিজের অবচেতন আবেগ রোগীর উপর স্থানান্তর। থেরাপিস্টের নিজের অবচেতন আবেগ রোগীর উপর স্থানান্তর। কাউন্টার ট্রান্সফারেন্স হলো মনোবিশ্লেষণ থেরাপির একটি জটিল ধারণা। এই প্রক্রিয়ায় থেরাপিস্ট তার নিজের অবচেতন মনের আবেগ, চিন্তা, অতীত অভিজ্ঞতা অবচেতনভাবে রোগীর উপর স্থানান্তরিত করেন। এই বিষয়টি সম্পর্কে সচেতন থাকা একজন থেরাপিস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, বুলিমিয়া নার্ভোসার একটি প্রধান শারীরিক প্রভাব কি? হ্যালুসিনেশন, স্কিজোফ্রেনিয়া, হৃদরোগ ও দাঁতের ক্ষয়, অটিজম। বুলিমিয়া নার্ভোসা হলে তার উপর সেটা শরীরে কীরকম প্রভাব ফেলে? হ্যালুসিনেশন ঘটায়, স্কিজোফ্রেনিয়া ঘটায়, হৃদরোগ ও দাঁতের ক্ষয় করে, অটিজম হয়। কোনটা ঠিক? সঠিক উত্তর হৃদরোগ ও দাঁতের ক্ষয় হয়। বুলিমিয়া নার্ভোসার প্রধান শারীরিক প্রভাবগুলির মধ্যে রয়েছে অ্যাসিডের কারণে দাঁতের ক্ষয়, ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা থেকে সৃষ্ট হৃদরোগ এবং পাকস্থলীয় খাদ্যনালীর ক্ষতি। পরবর্তী প্রশ্নে যাই।
পরবর্তী প্রশ্ন হলো নন ডিরেক্টিভ প্লে থেরাপি। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নন ডিরেক্টিভ প্লে থেরাপি পরীক্ষায় আসতেই পারে বা এই রিলেটেড প্রশ্ন কিন্তু আসতে পারে। এর মূল নীতি কী? শিশুকে নির্দেশনা দেওয়া, থেরাপিস্টের নেতৃত্বে খেলা চালানো, শিশুর প্রতি নিঃশর্ত গ্রহণযোগ্যতা এবং বিশ্বাস, শুধুমাত্র নির্দিষ্ট খেলনা ব্যবহার করা। কোনটা ঠিক? নন ডিরেক্টিভ প্লে থেরাপির মূল নীতি কী? শিশুকে নির্দেশনা দেওয়া, থেরাপিস্টের নেতৃত্বে খেলা চালানো, শিশুর প্রতি নিঃশর্ত গ্রহণযোগ্যতা এবং বিশ্বাস, শুধুমাত্র নির্দিষ্ট খেলনা ব্যবহার করা। দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো শিশুর প্রতি নিঃশর্ত গ্রহণযোগ্যতা এবং বিশ্বাস। নন ডিরেক্টিভ প্লে থেরাপির মূলনীতি হলো থেরাপিস্ট শিশুকে নিঃশর্তভাবে গ্রহণ করেন এবং বিশ্বাস করেন যে শিশু নিজেই তার সমস্যা সমাধান করতে সক্ষম। থেরাপিস্ট একটি নিরাপদ ও গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করে শিশুকে তার নিজস্ব গতিতে সমস্যার সমাধান করতে সাহায্য করেন। এই পদ্ধতিটি 1940 সালে ভার্জিনিয়া এক্সলাইন দ্বারা জনপ্রিয় হয়েছিল। ভার্জিনিয়া এক্সলাইন দ্বারা এই পদ্ধতি 1940 সালে জনপ্রিয় হয়েছিল, মনে রেখো। দেখে নিই পরবর্তী প্রশ্ন। আচরণমূলক থেরাপি কোন তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি? কগনিটিভ তত্ত্ব, ফ্রয়েডের মনস্তত্ত্ব, লার্নিং থিওরি, মানবতাবাদী তত্ত্ব। আচরণমূলক থেরাপি কোন তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি? কগনিটিভ তত্ত্ব, ফ্রয়েডের মনস্তত্ত্ব, লার্নিং থিওরি, মানবতাবাদী মনস্তত্ত্ব। দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হচ্ছে লার্নিং থিওরি। এর আগেও আমরা দেখলাম। আচরণমূলক থেরাপির মূল ভিত্তি হলো শিক্ষণ তত্ত্ব। এই থেরাপির বিশ্বাস যে সমস্ত আচরণ তা স্বাভাবিক হোক বা অস্বাভাবিক তা শিক্ষণের মাধ্যমে অর্জিত হয়, তাই অবাঞ্ছিত আচরণকে নতুন শিক্ষণ পদ্ধতির মাধ্যমে পরিবর্তন করা যায়। পরবর্তী প্রশ্ন। বিএফ স্কিনার কোন শিক্ষণ পদ্ধতির জন্য বিখ্যাত? ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং, ইনসাইট লার্নিং, সামাজিক শিক্ষণ। একটু আগেও বললাম। দেখে নিই সঠিক উত্তর অপারেন্ট কন্ডিশনিং। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন থেরাপি সাধারণত এমন রোগীদের জন্য ব্যবহৃত হয় যাদের মৌখিক যোগাযোগের ক্ষমতা সীমিত, যেমন ছোট শিশু? সাইকোঅ্যানালাইটিক থেরাপি, কগনিটিভ থেরাপি, খেলনা থেরাপি, আচরণমূলক থেরাপি। বলা হচ্ছে কোন থেরাপি সাধারণত এমন রোগীদের জন্য ব্যবহৃত হয় যাদের মৌখিক যোগাযোগের ক্ষমতা সীমিত, যেমন ছোট শিশু? সাইকোঅ্যানালাইটিক থেরাপি, কগনিটিভ থেরাপি, খেলনা থেরাপি, আচরণমূলক থেরাপি। কোনটা ঠিক? একটু আগেই আমরা পড়েছি খেলনা থেরাপি ছোট শিশুদের জন্য প্রয়োজনীয়। তো পরবর্তী প্রশ্ন দেখে নিই। ব্যবহারিক থেরাপির একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা কী? এটি অবচেতন মনকে উপেক্ষা করে, এটি খুব ধীরগতির, এটি খুব ব্যয়বহুল, এটি কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটি অবচেতন মনকে উপেক্ষা করে, নাকি এটি খুব ধীরগতির, নাকি এটি খুব ব্যয়বহুল, নাকি এটির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই? ব্যবহারিক থেরাপির গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা কী? দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো এটি অবচেতন মনকে উপেক্ষা করে। আচরণমূলক থেরাপির একটি প্রধান সীমাবদ্ধতা হলো এটি ব্যক্তির বাহ্যিক দৃশ্যমান আচরণের ওপর বেশি জোর দেয় এবং মনোবিশ্লেষণমূলক থেরাপির মতো অবচেতন মন বা অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়ার ওপর তেমন গুরুত্ব দেয় না। এটি শুধুমাত্র লক্ষণগুলির চিকিৎসা করে, মূল কারণগুলির নয়। এমন সমালোচনা প্রায়ই করা হয়। দেখে নিই পরবর্তী প্রশ্ন কী। পরবর্তী প্রশ্ন। অপারেন্ট কন্ডিশনিংয়ের একটি উদাহরণ কোনটি? অপারেন্ট কন্ডিশনিংয়ের একটি উদাহরণ কোনটি? একটি ঘন্টার শব্দ শুনে কুকুরের লালাক্ষরণ, পরীক্ষায় ভালো ফল করলে পুরস্কার পাওয়া, একটি শিশুর ভয় পাওয়া, একটি বেদনাদায়ক স্মৃতি ভুলে যাওয়া। কোনটা ঠিক? একটি ঘন্টার শব্দ শুনে কুকুরের লালাক্ষরণ, পরীক্ষায় ভালো ফল করলে পুরস্কার পাওয়া, একটি শিশুর ভয় পাওয়া, একটি বেদনাদায়ক স্মৃতি ভুলে যাওয়া। কোনটা অপারেন্ট কন্ডিশনিংয়ের একটি উদাহরণ? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো পরীক্ষায় ভালো কল করলে পুরস্কার পাওয়া। কারণ কি? কারণ অপারেন্ট কন্ডিশনিংয়ের একটি ক্লাসিক উদাহরণ হলো যখন একটি আচরণ অর্থাৎ পরীক্ষায় ভালো ফল করা একটি পুরস্কার দ্বারা অনুসরণ করা হয়, তখন সেই আচরণটির ভবিষ্যতে পুনরাবৃত্তির হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখে নিই। খেলনা থেরাপিতে ব্যবহৃত একটি কৌশল কোনটি? ড্রিম অ্যানালাইসিস, ভূমিকা পালন, টোকেন ইকোনমি, সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন। কোনটা ঠিক? খেলনা থেরাপিতে ব্যবহৃত হয় কোনটা? ড্রিম অ্যানালাইসিস, ভূমিকা পালন, টোকেন ইকোনমি, নাকি সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন? সঠিক উত্তর হলো ভূমিকা পালন।
ভূমিকা পালন হলো খেলনা থেরাপির একটি কৌশল। শিশুরা খেলার মাধ্যমে বিভিন্ন ভূমিকা পালন করে, যেমন বাবা মা হয় বা শিক্ষক বা পুলিশ হয়। এর মাধ্যমে তারা বিভিন্ন সামাজিক সম্পর্ক এবং সমস্যা সম্পর্কে তাদের ধারণা প্রকাশ করতে পারে। পরবর্তী প্রশ্ন, মনোবিশ্লেষণমূলক থেরাপিতে ব্যবহৃত একটি প্রধান কৌশল কোনটি? পদ্ধতিগত নির্গমন, খেলনা খেলা, স্বপ্নের বিশ্লেষণ, টোকেন ইকোনমি। মনোবিশ্লেষণমূলক থেরাপিতে ব্যবহৃত একটি প্রধান কৌশল কোনটি? পদ্ধতিগত নির্গমন বা সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন, খেলনা খেলা প্লেয়িং উইথ টয়েজ, স্বপ্নের বিশ্লেষণ বা ড্রিম অ্যানালাইসিস, টোকেন ইকোনমি। কোনটা ঠিক? দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে স্বপ্নের বিশ্লেষণ। মনোবিশ্লেষণমূলক থেরাপিতে স্বপ্নের বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ কৌশল। ফ্রয়েডের মতে স্বপ্ন হলো অবচেতন মনের লুকানো ইচ্ছে বা ভয়ের একটি প্রতীকী প্রকাশ। থেরাপিস্ট স্বপ্নের এই প্রতীকীগুলি বিশ্লেষণ করে রোগীর সমস্যার মূল কারণ খুঁজে বের করার চেষ্টা করেন। দেখে নিই পরবর্তী প্রশ্ন কি। পরবর্তী প্রশ্ন হচ্ছে DSM-5 এর পুরো নাম কি? আমরা প্রথমেই করেছিলাম DSM এর পুরো নাম। DSM-5 এর পুরো নাম কি? ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার, ডেভেলপমেন্টাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল of mental disorder, diagnostic and statistical manual of mental disorder, developmental and standardized manual of mental disorder। কোনটা ঠিক? সঠিক উত্তর হচ্ছে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার। DSM-5 এর পুরো নাম হলো ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার, 5th এডিশন, টেক্সট রিভিশন। এটি আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন বা APA দ্বারা প্রকাশিত হয় এবং বিশ্বজুড়ে মানসিক ব্যাধি নির্ণয়ের জন্য একটি মানসম্মত নির্দেশিকা। তাহলে এর ফুল ফর্ম কি? ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অব মেন্টাল ডিসঅর্ডার, 5th এডিশন, টেক্সট রিভিশন। পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন হলো মনোযোগের অভাব হেতু অতি সক্রিয়তার বৈকল্য বা ADHD কখন থেকে নির্ণয় করা হয়? শুধুমাত্র প্রাপ্তবয়স্ক অবস্থায়, শুধুমাত্র শৈশবে, শৈশবে এবং প্রাপ্তবয়স্ক অবস্থায়, শুধুমাত্র বয়ঃসন্ধিকালে। কোনটা ঠিক? কোনটা ঠিক? মনোযোগের অভাব হেতু অতি সক্রিয়তার বৈকল্য কখন থেকে নির্ণয় করা হয়? শুধুমাত্র প্রাপ্তবয়স্ক অবস্থায়, শুধুমাত্র শৈশবে, শৈশবে এবং প্রাপ্তবয়স্ক অবস্থায়, শুধুমাত্র বয়ঃসন্ধিকালে। কোনটা ঠিক? সঠিক উত্তর হচ্ছে শৈশবে এবং প্রাপ্তবয়স্ক অবস্থায়। ADHD সাধারণত শৈশবে নির্ণয় করা হয়, তবে এর লক্ষণগুলি কৈশোর বা প্রাপ্তবয়স্ক অবস্থায়ও স্থায়ী হতে পারে এবং ব্যক্তির দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে। তাই এর চিকিৎসা এবং ব্যবস্থাপনা জীবনভর প্রয়োজন হতে পারে। পরবর্তী প্রশ্ন, আচরণমূলক থেরাপির একটি কৌশল এক্সপোজার থেরাপি কোন ব্যাধির চিকিৎসায় ব্যবহৃত হয়? আচরণমূলক থেরাপির একটি কৌশল এক্সপোজার থেরাপি কোন ব্যাধির চিকিৎসায় ব্যবহৃত হয়? বিষণ্ণতা বা ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, ফোবিয়া এবং প্যানিক ডিসঅর্ডার, নাকি স্কিজোফ্রেনিয়া? কোনটাতে আচরণমূলক থেরাপির একটি কৌশল এক্সপোজার থেরাপি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হলো ফোবিয়া এবং প্যানিক ডিসঅর্ডার। এক্সপোজার থেরাপি হলো আচরণমূলক থেরাপির একটি শক্তিশালী কৌশল যা ফোবিয়া এবং প্যানিক ডিসঅর্ডার চিকিৎসায় ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে রোগীকে ধীরে ধীরে এবং নিয়ন্ত্রিত উপায়ে তার ভয়ের কারণের মুখোমুখি করানো হয়, যাতে সেই ভয়ের প্রতি তার সংবেদনশীলতা কমে আসে। পরবর্তী প্রশ্ন দেখে নিই। মনোবিশ্লেষণমূলক থেরাপিতে অবচেতন মনের 3টি স্তর কি কি? ইদিগো সুপারিগো, চেতন অবচেতন প্রাক সচেতন, জ্ঞান অনুভূতি আচরণ, বাহ্যিক আভ্যন্তরীণ সামাজিক। মনোবিশ্লেষণমূলক থেরাপিতে অবচেতন মনের 3টি স্তর কি কি? ইদিগো সুপারিগো, কনসাস আনকনসাস প্রিকনসাস, কগনিশন ইমোশন বিহেভিয়ার, এক্সটার্নাল ইন্টারনাল সোশ্যাল। কোনটা ঠিক? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো চেতন, অবচেতন এবং প্রাক সচেতন। ফ্রয়েড মানুষের মনকে 3টি প্রধান স্তরে বিভক্ত করেছেন: চেতন অর্থাৎ বর্তমান সচেতনতা, প্রাক সচেতন বা প্রিকনসাস অর্থাৎ যে তথ্য আমরা সহজেই সচেতন মনে আনতে পারি, এবং অবচেতন বা আনকনসাস অর্থাৎ চাপা পড়া ইচ্ছা, আবেগ ও স্মৃতি যা আমরা সহজে সচেতন মনে আনতে পারি না।
অনেকে আনকনসিয়াসকে অচেতন বলে, প্রিকনসিয়াসকে সাবকনসিয়াস বলে। তো ইংলিশ টার্মটা দেখে নিও, সেই জন্য দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন, বুলিমিয়া নার্ভোসার একটি আচরণগত লক্ষণ হলো ওজন বেড়ে যাওয়ার তীব্র ভয়, অতিরিক্ত খাওয়া, খাদ্য গ্রহণ কমানো, সামাজিক মেলামেশা এড়িয়ে চলা। এটা আগেও ছিল, বলো সঠিক উত্তর কি? তোমরা আগে কতটা মন দিয়ে দেখেছো সেটা বুঝতে পারবে নিজেই এখান থেকে। সঠিক উত্তর হলো অতিরিক্ত খাওয়া। পরবর্তী প্রশ্ন, মনোবিশ্লেষণমূলক থেরাপির একটি কৌশল ইগো অ্যানালাইসিস কে উদ্ভাবন করেন? সিগমন্ড ফ্রয়েড, আন্না ফ্রয়েড, কার্ল ইয়ুং, আলফ্রেড অ্যাডলার। হুইচ ওয়ান ইজ কারেক্ট? সিগমন্ড ফ্রয়েড, আন্না ফ্রয়েড, কার্ল ইয়ুং, আলফ্রেড অ্যাডলার। ইগো অ্যানালাইসিস কে উদ্ভাবন করেন? সঠিক উত্তর হচ্ছে আনা ফ্রয়েড। সিগমন্ড ফ্রয়েডের কন্যা আনা ফ্রয়েড, এটা হয়তো অনেকের জানা ছিল না। সিগমন্ড ফ্রয়েডের কন্যা আনা ফ্রয়েড, নামটা জেনে নাও। মনোবিশ্লেষণমূলক থেরাপির বিকাশ ঘটিয়েছেন, বিশেষ করে শিশুদের মনোবিশ্লেষণ এবং ইগো সাইকোলজিতে তার অবদান অসীম। তিনি প্রতিরক্ষা কৌশলগুলির উপর বিশেষ গুরুত্ব দেন। আনা ফ্রয়েড ইগো অ্যানালাইসিস উদ্ভাবন করেন। পরবর্তী প্রশ্ন, আচরণমূলক থেরাপির একটি নীতি শাস্তি বা পানিশমেন্ট এর প্রধান উদ্দেশ্য কী? নতুন আচরণ শেখানো, কাঙ্ক্ষিত আচরণ বাড়ানো, অবাঞ্ছিত আচরণ হ্রাস করা, রোগীর সাথে ভালো সম্পর্ক স্থাপন করা। শাস্তির প্রধান উদ্দেশ্য কী? শাস্তির প্রধান উদ্দেশ্য হচ্ছে অবাঞ্ছিত আচরণ হ্রাস করা। সবাই জানো, তাই এটা ডেসক্রিপশানটা আমি আর বলছি না। পরের প্রশ্ন, খেলনা থেরাপিতে কোন ধরনের খেলার মাধ্যমে শিশু তার ভয় ও রাগ প্রকাশ করে? সৃজনশীল খেলা, গঠনমূলক খেলা, প্রতীকী খেলা, দলগত খেলা। খেলনা থেরাপিতে কোন ধরনের খেলার মাধ্যমে শিশু তার ভয় ও রাগ প্রকাশ করে? সঠিক উত্তর হচ্ছে প্রতীকী খেলা বা সিম্বলিক প্লে, যার মাধ্যমে শিশু অভ্যন্তরীণ অনুভূতি প্রকাশ করে। যেমন একটি শিশু যদি রাগান্বিত থাকে তবে সে পুতুলটিকে মারতে পারে বা তাকে বকা দিতে পারে। এই খেলার মাধ্যমে সে তার রাগ প্রকাশ করে এবং তা থেকে মুক্তি পায়। পরবর্তী প্রশ্ন, ডিএসএম এর প্রথম সংস্করণ কখন প্রকাশিত হয়? খুব ইম্পর্ট্যান্ট, ডিএসএম এর প্রথম সংস্করণ কখন প্রকাশিত হয়? 1952, 1974, 1980, 1994। কোনটা ঠিক? ডিএসএম এর প্রথম সংস্করণ প্রকাশিত হয় 1952 সালে। পরবর্তী প্রশ্ন, আচরণমূলক থেরাপিতে পজিটিভ রিইনফোর্সমেন্টের উদ্দেশ্য কী? একটি আচরণকে শক্তিশালী করা, একটি আচরণকে দুর্বল করা, একটি আচরণকে দমন করা, একটি নতুন আচরণ শেখা। কোনটা ঠিক? আমরা উত্তরে যাচ্ছি তার আগে আরও একবার বলে দিই, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, কতটা ভালো লাগলো, নাকি এই ধরনের কোশ্চেন আরও দিলে ভালো হয়, নাকি একটু অন্যরকম কোশ্চেন দিলে ভালো হতো, নাকি খুব টাফ লেগেছে, নাকি সহজ লেগেছে। তোমাদের যা মনে হয় তোমরা কমেন্টে বলবে, বা কিছু কোশ্চেন থাকলে সেটাও জিজ্ঞেস করবে, কিছু বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। কারণ তোমাদের সঙ্গে আমার যোগাযোগের একটাই মাধ্যম কমেন্ট সেকশান। তো তোমরা যদি কমেন্ট করো তাহলে আমাদের যোগাযোগটা তৈরি হবে এবং আমি আরও উৎসাহ বোধ করব। এবং অবশ্যই তোমাদের যা যা ডিমান্ড রয়েছে, যা চাও, সেটা কমেন্ট বক্সে বলো। আমি সেই অনুযায়ী নিশ্চয়ই তোমাদের চেষ্টা করব আমার সময় অনুযায়ী, তোমাদের ডিমান্ড অনুযায়ী সেগুলো ফুলফিল করার। তো এর উত্তর দেখে নিই। এর উত্তর হলো একটি আচরণকে শক্তিশালী করা। পজিটিভ রিইনফোর্সমেন্ট হলো অপারেন্ট কন্ডিশনিংয়ের একটি নীতি। এর উদ্দেশ্য হলো কোনো কাঙ্ক্ষিত আচরণের পরে একটি ইতিবাচক উদ্দীপক প্রদান করে সেই আচরণটির ভবিষ্যতে পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা বাড়ানো। তো ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দাও, তাদেরকেও দেখার সুযোগ করে দাও। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশান পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও। থ্যাংক ইউ সো মাচ।